হ্যালো স্টুডেন্টস, অঙ্ক পাড়ায় তোমাদের আবারও স্বাগত। সামনে ফাইনাল এক্সামের কথা মাথায় রেখে আজকে নিয়ে এসেছি আমরা ক্লাস 7 এর জন্য 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। চলে যাচ্ছি প্রথম এমসিকিউ। প্রথম এমসিকিউ রয়েছে +4 -3 ইকুয়ালস টু। এ অপশনে রয়েছে 1, বি অপশনে 7, সি অপশনে 12 এবং ডি অপশনে 9। তোমরা সবাই জানো যে যখন আমরা চিহ্নের গুণ করি তখন যদি সেম চিহ্নের গুণ হয় অর্থাৎ দুটো প্লাসের গুণ হলে আমরা প্লাস পাই, দুটো যদি মাইনাসের গুণ হয় সেক্ষেত্রেও আমরা প্লাস পাই, এবং প্লাসের সঙ্গে যদি মাইনাস গুণ করি অর্থাৎ বিপরীত চিহ্ন যদি গুণ করি সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাই? সেক্ষেত্রে পেয়ে যাই কিন্তু মাইনাস। এবং মাইনাসের সঙ্গে যখন আমরা প্লাস গুণ করব সেক্ষেত্রেও দুটো বিপরীত চিহ্ন, তাহলে গুণফলটা হয়ে যায় মাইনাস। অর্থাৎ একই চিহ্নের গুণফলটা প্লাস হয় এবং বিপরীত চিহ্নের গুণফলটা মাইনাস হয়। তাহলে এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে +4 -3। তাহলে এই +4 থাকলো, এখানে -3 বলতে কি মাইনাসের সঙ্গে মাইনাস গুণ, আর মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কি হয় বললাম? প্লাস হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে +3। তাহলে +4 এবং +3, তাহলে হয়ে যাবে এটা +7। তাহলে বি অপশনটি সঠিক। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে রয়েছে 2 ইজ টু 5:10 ইকুয়ালস টু 7:x হলে x এর মান কত হবে? তাহলে দেখো, এখানে x কততম পদ? x হলো চতুর্থতম পদ। তাহলে এই চতুর্থতম পদ যদি আমাকে বের করতে হয় তাহলে কততম দিয়ে ভাগ করতে হয় বলতো? প্রথমতম। চতুর্থর সঙ্গে ফোর্থের সঙ্গে সম্পর্ক যে যার রয়েছে সেটা হলো 1 নম্বরের, আর 2 নম্বরের সঙ্গে সম্পর্ক কার রয়েছে? 3 নম্বরের। কোনো সময় যদি আমাকে 1 নম্বর বের করতে হয় 4 নম্বর দিয়ে ভাগ করব, 4 নম্বর বের করতে হলে 1 নম্বর দিয়ে ভাগ করব। একই রকম ভাবে যদি 2 নম্বর বের করতে হয় 3 নম্বর দিয়ে ভাগ, আর 3 নম্বর বের করতে হলে 2 নম্বর দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদেরকে এখন কোনটা বের করতে হচ্ছে? এক্স এর মান বের করতে হচ্ছে। তাহলে এক্স কত নম্বর? 4 নম্বর। তাহলে ভাগ করবো কোনটা দিয়ে? এই 1 নম্বর দিয়ে। 1 নম্বরে কি রয়েছে? 5 রয়েছে। আর বাকি যারা থাকলো তাদেরকে ওপরে গুণ আকারে লিখে দাও। তাহলে 10 × 7/5। এটা কাটাকুটি করছি, তাহলে 5 × 2 = 10। তাহলে 7-এর সঙ্গে 2 গুণ করলে 14। ডি অপশনটি সঠিক। এবার ধরো এই যে কনসেপ্টটা আমি তোমাদেরকে বললাম এটা পরীক্ষার সময় মনে নেই, তাহলে অঙ্কটা কিভাবে করবে? তাহলে এই যে 5:10 আছে, এটাকে আমরা কি লিখবো? 5/10। আর এখানে রয়েছে 7:x, এটাকে আমরা লিখবো 7/x। তারপরে আমরা কি করব? কোনাকুনি গুণ করব। এই 5 এর সঙ্গে এই x গুণ করব, তাহলে হয়ে যাবে কত? 5x। আর এখানে 7-এর সঙ্গে 10 গুণ করলে কত হয়ে যাবে? 7×10 = 70। এবার 5-এর সঙ্গে x গুণ আছে, তাহলে ডান দিকে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 5 দিয়ে কাটাকুটি করলে 5×14 = 70। তাহলে x এর মান কত পাচ্ছি? 14 পাচ্ছি। ওকে, চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে x = 1। কত বলা হয়েছে? x = 1 এবং y = 3 হলে এই 12x² + 2xy + y² এটার মান কত? মান বসিয়ে দেবো, আর কোনো কাজ নেই। দেখো এখানে 12 আছে ইন্টু এই যে x² রয়েছে, x এর মানটা কত? x এর মান 1, তাহলে এখানে বসিয়ে দিলাম 1 এর স্কোয়ার, প্লাস 2 ইন্টু এক্স, এক্স বলতে কত? 1, ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত? 3, প্লাস y², y এর মান 3, তাহলে এটা হয়ে গেল 3-এর স্কোয়ার। তাহলে বুঝতে পারলে মান কিভাবে বসালাম? তাহলে মান বসানো হয়ে গেছে। এবার তাহলে ক্যালকুলেশনটা করে নেব। তাহলে 12 গুণ 1-এর স্কোয়ার কত? 1। তাহলে 1-এর সঙ্গে 12 গুণ করলে এটা হয়ে গেল 12। এখানে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, তার সঙ্গে আবার 3 গুণ করলে 6, তাহলে যোগ 6। আর এখানে 3-এর স্কোয়ার হয়ে যাচ্ছে 9। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে 12 এবং 6 যোগ করলে পেয়ে যাচ্ছি 18। 18-এর সঙ্গে 9 যোগ করলে হয়ে যাচ্ছে 27। তাহলে সি অপশনটি সঠিক। চলে যাব পরের অঙ্কে। 4 নম্বর অঙ্কে রয়েছে 5 + 10x। এর একটি উৎপাদক 5 হলে, এর একটি উৎপাদক কত? 5 হলে অপর একটি উৎপাদক কত হবে? তাহলে এখানে এই যে 5 + 10x রয়েছে, দেখো কত রয়েছে? 5 + 10x। তাহলে এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো দুটোই 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 5 নিচ্ছি কমন। 5 কমন নিলে কত পড়ে থাকলো? 1।
আর এই 10x থেকে 5 কমন নিলে পড়ে থাকছে 2x। তাহলে বলেছে একটি উৎপাদক 5, তাহলে একটা উৎপাদক কত হয়ে যাচ্ছে 5, তাহলে অপরটি কত পড়ে থাকছে 1 প্লাস 2x, তাহলে এই বি অপশনটি হবে সঠিক। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। বলেছে আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কত। আমরা সবাই এটা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি কোণ 90 ডিগ্রি হওয়া বাধ্যতামূলক। এই কোণটা, এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, প্রত্যেকটি কোণ কত ডিগ্রি হওয়া বাধ্যতামূলক 90 ডিগ্রি হওয়া বাধ্যতামূলক। তাহলে এটি হয়ে যাচ্ছে অঙ্কের অ্যান্সার। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। পরের অঙ্কে বলেছে রৈখিক প্রতিসম নয় যেটি। আচ্ছা, রৈখিক প্রতিসম কি? এই যে এখানে আমাদেরকে অপশন দেওয়া রয়েছে এ, এটাকে যদি আমি এই লম্বালম্বি ভাবে ভাঁজ করে দিই, দিয়ে একটা দিককে আর একটা দিকের উপর বসিয়ে দিই, তাহলে একেবারে পুরো সেম টু সেম মিলে যাবে না? যখন মিলে যাবে তখন তারা হবে রৈখিক প্রতিসম। আর যদি মিলে না যায় তাহলে সেটা রৈখিক প্রতিসম নয়। তাহলে দেখো এ তো মিলে যাচ্ছে, এবার তাহলে আমরা চেক করব এম। তাহলে এই হচ্ছে এম, এম কে কি করছি, এই লম্বালম্বি ভাবে ভাঁজ করে দিচ্ছি। দেখো বাম দিক এবং ডান দিক সেম আছে, একে অপরের সঙ্গে পুরোপুরি রূপে মিলে যাবে। এরপরে কথা আছে পি। আচ্ছা, পি কে যদি আমরা রৈখিক ভাবে ভাঁজ করি তাহলে কি মিলছে? দেখো পুরোপুরি কিন্তু মিলছে না। তাহলে পি রৈখিক প্রতিসম নয়। জিজ্ঞেস করেছে রৈখিক প্রতিসম নয়, তাহলে নয় কোনটা? এই পি কিন্তু রৈখিক প্রতিসম নয়। আর এই এক্স তো রৈখিক প্রতিসম হবে, দেখতে পাচ্ছ। এখান থেকে যদি আমরা ভাঁজ করে দিই তাহলে একটার সঙ্গে আর একটা পুরো মিলে যাবে। তাহলে পি হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর মান কত। দেখো এখানে দেওয়া রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এখানে কিসের মান চেয়েছে? বি এর মান চেয়েছে। আর বি কোন দিকে রয়েছে? বাম দিকে রয়েছে। যেটার মান চাইবে সেটাতে আমরা হাত দেব না, সেটা যা আছে তাই থাকতে দেব, বাকি অন্যগুলো নিয়ে কাজ করছি। তাহলে বাম দিকে যেহেতু বি আছে, বাম দিকে আমি কাজ না করে ডান দিকে কাজ করতে আসলাম। এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9, এটাকে আমি এ স্কোয়ার থাকতে দিলাম। আর এই 9 এর পরিবর্তে এখানে আমি লিখে দিলাম 3 এর স্কোয়ার। আর মাঝখানে ফর্মুলা বানানোর জন্য 2 ইন্টু শুরুতে ছিল এ এবং পরে ছিল 3, যত স্কোয়ার ছিল তাদেরকে লিখে দিচ্ছি। তাহলে মাঝে কি আসছে দেখো তো, 6a, 2 গুণ এ গুণ 3, তাহলে এই 6a, তাহলে যা ছিল আমি তাই লিখেছি, শুধুমাত্র রূপটা চেঞ্জ করে দিয়েছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা লাগছে না? এটা এটা কোন ফর্মুলা? এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি বলতে এখানে 3, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবার দেখো বাম দিকের সঙ্গে যদি আমরা ডান দিক তুলনা করছি তাহলে কি হচ্ছে, এখানে এখানে রয়েছে এ, এখানেও রয়েছে এ, এখানে প্লাস, এখানেও প্লাস, এটারও বাইরে হোল স্কোয়ার রয়েছে, এখানেও হোল স্কোয়ার রয়েছে। তাহলে বি এর জায়গায় কে বসে রয়েছে? বি এর জায়গায় 3 বসে রয়েছে। তাহলে বি সমান কত হচ্ছে? 3। তাহলে সি অপশনটি হয়ে যাবে সঠিক। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। পরের অঙ্কে বলছে একটি ট্রেন ঘন্টায় 80 কিমি বেগে চললে সেটি 15 মিনিটে কত দূর যাবে। দেখো গতিবেগ কত বলে দেওয়া হয়েছে? 80 কিমি, ঘন্টায় 80 কিমি। ঘন্টা বলতে কি, 1 ঘন্টা বলতে 60 মিনিট। তাহলে সে 60 মিনিটে যায়। 60 মিনিটে কতটা যায়? 60 মিনিটে যায় 80 কিমি। তাহলে এখান থেকে আমরা 1 মিনিটে যদি বের করি, 1 মিনিটে অবশ্যই কম যাবে। আর কম যেতে গেলে 80/60 কিমি যাবে। এরপর কততে বের করতে দিয়েছে? 15 মিনিটে। তাহলে 15 মিনিটে যায়, 15 মিনিটে বেশি যাবে। তাহলে 18 গুণ 15/60 কিমি। কাটাকুটি করছি। দেখো এখানে 15 দিয়ে কাটলে 4×15 = 60 হয়ে গেল। 4 দিয়ে 80 কাটলে 4×20 = 80। তার মানে 15 মিনিটে ট্রেনটি কত দূর যেতে পারবে? 20 কিমি যেতে পারবে। এটা যদি আমরা মুখে মুখে অ্যান্সারটি বের করতে চাই তাহলে দেখো ক্যালকুলেশন না করে অ্যান্সারটি বের করা যেত যে ঘন্টায়, অর্থাৎ কতক্ষণে? 60 মিনিটে।
60 মিনিটে কত দূর যাচ্ছে সেটা বলে দেওয়া রয়েছে। এবার আমাকে বের করতে দিয়েছে কত, 15। তাহলে দেখো 60-এর সঙ্গে 15-র সম্পর্কটা কি, 60-কে 4 দিয়ে ভাগ করলে 15 পাওয়া যায়। তাহলে সময়কে 4 দিয়ে যেহেতু ভাগ করছি, তাহলে দূরত্বও 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 80-কে 4 দিয়ে ভাগ করলে 20, বি অপশনটি সঠিক হবে। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। একটি বর্গাকার জমির পরিসীমা বলে দেওয়া রয়েছে 20 মিটার। পরিসীমাটা কত, 20 মিটার। তার ক্ষেত্রফল কত হবে? দেখো, বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, 4 গুণ বাহু। 4 গুণ বাহু সমান কি হয়, পরিসীমা। তাহলে এখান থেকে যদি আমি বাহু বের করতে চাই, তাহলে এই যে 4 দিয়ে গুণ ছিল, এই 4টা ডান দিকে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখানে পরিসীমা বলা ছিল 20, তাহলে 4 দিয়ে ভাগ, তাহলে 5 হয়ে গেল বাহুর দৈর্ঘ্য। আর আমার কাছে কি চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলের ফর্মুলা আবার বাহু গুণ বাহু। তাহলে বাহুটা কত, 5। তাহলে 5 গুণ 5, তাহলে 25 হয়ে যাচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ডি অপশনটি সঠিক। চলে যাচ্ছি আমরা এর পরের প্রশ্নে। সামান্তরিকের রৈখিক প্রতিসম অক্ষের সংখ্যা কত? তাহলে দেখো, একটি সামান্তরিক আঁকছি। এই সামান্তরিকটির রৈখিক প্রতিসম অক্ষের সংখ্যা জিজ্ঞেস করেছে। তার মানে এমন ভাবে ভাঁজ করতে হবে যাতে বাম দিকের সঙ্গে ডান দিক পুরো মিলে যাবে। তো দেখো, আমি যদি এই বরাবর ভাঁজ করি, তাহলে এই কোণাটা এদিকে বেড়ে চলে আসবে, তাহলে রৈখিক প্রতিসম হচ্ছে না। এই বরাবর যদি ভাঁজ করি, তাহলে এই দেখো, এই কোণাটা, এই যে কোণাটা আছে এটা এইদিকে বেড়ে চলে আসবে। কোণাকুনি যদি ভাঁজ করি, কোণাকুনি ভাঁজ করলেও দেখো এটা মিলবে না, এটা এই বরাবর এইরকম ভাবে বেরিয়ে চলে আসবে। তাহলে কোনো দিক বরাবর ভাঁজ করেই কিন্তু আমরা এটাকে সম্পূর্ণরূপে মেলাতে পারছি না। আমরা যতবার মেলাতে পারতাম, ধরো যদি আমি একটা বর্গক্ষেত্র নিই, এই ধরো একটা আমরা বর্গক্ষেত্র নিলাম, তাহলে এই বর্গক্ষেত্রটাকে আমরা কত রকম ভাবে ভাঁজ করতে পারছি দেখো। এইরকম ভাবে যদি ভাঁজ করি, তাহলে উপর নিচে পুরোপুরি মিলে যাবে। এইরকম ভাবে ভাঁজ করলেও বামে ডানে মিলে যাবে। এই কোণাকুনি যদি ভাঁজ করি তাহলেও মিলে যাবে। এই কোণাকুনি যদি ভাঁজ করি তাহলেও মিলে যাবে। তাহলে অক্ষ কটা পেলাম, 1 2 3 4। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিসম অক্ষের সংখ্যা 4টি, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে এরকম আমরা কোনো অক্ষই পেলাম না। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে রৈখিক প্রতিসম সংখ্যা কত, 0। অর্থাৎ এ অপশনটি সঠিক। আজকের ক্লাসে এ পর্যন্তই। পরের ক্লাসে আমরা আবার নতুন কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। যদি আজকের ক্লাসটি করে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তীতে ভিডিওগুলি আপলোড করব তার সরাসরি নোটিফিকেশন পেতে পারো। ধন্যবাদ।